খুব স্পষ্ট এবং দৃশ্যমান বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড এবং আপনাদের কথাবার্তায় যে ৫টি সরিয়া ভিত্তিক ব্যাংক মার্জার হচ্ছে। তো আপনি তো লম্বা সময় ব্যাংকিং খাতে কাজ করে আবার নতুন করে এসে যুক্ত হয়েছেন। আপনি ব্যক্তিগতভাবে যে প্রক্রিয়ায় এই মার্জার প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাংক হাতে নিয়েছে এটা কি সমর্থন করেন কিনা? খুব কঠিন প্রশ্ন না? না, মার্জার নিয়ে কথাবার্তা তো অনেকদিন যাবতই হচ্ছে এবং বলা যায় যে অফিসিয়ালি ঈদের ছুটির জাস্ট আগে আমরা গভর্নর মহোদয়ের সাথে 5টি ব্যাংকের চেয়ারম্যান এবং 5টি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরস, চিফ এক্সিকিউটিভস আমাদের প্রথম বৈঠক হয়। সেখানে অ্যাকচুয়ালি ফর্মাল ডিসক্লোজার যেটা বলতে পারেন আর কি, যে এই 5টি ব্যাংক নিয়ে একটি ব্যাংক করা হবে। তো সেখানে আমাদেরকে যেটা জানানো হয়, কারণ জানানো হয় কী কারণে এই ব্যাংকগুলো মার্জার করা দরকার। এরপরে মার্জার করার পরে এটা গন্তব্য কী সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়। তো এই দুইটা জিনিস যখন আমাদের সামনে এসছে তখন আমি এর মধ্যে একটা ইতিবাচক বিষয় লক্ষ্য করলাম যে কোনো মানে সাধারণত বাংলাদেশে যে সমস্ত কারণ ঘটে ব্যাংকিং সেক্টরে, এর যে কোনো একটা ছোট কারণ ঘটলে উন্নত বিশ্বে কিন্তু একটা ব্যাংক রান হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশে গত 54 বছরের মধ্যে অনেক বড় বড় কারণ ঘটে যাওয়ার পরেও একটা ব্যাংকও বন্ধ হয়নি। আমাদের এখানে কোনো ব্যাংকের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে, যদিও এটা তাদের নিজেদের সিস্টেমের কারণে নয়। মনে করে যে এই ব্যাংকগুলোর মধ্যে কিছু আছে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ইসলামী ব্যাংকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ইসলামী সিস্টেমের দুর্বলতার কারণে নয়, বরং ইসলামী সিস্টেম না মানার কারণে। এইটা হলো একটা বিষয়। কারণ আমার মূল যেটা ছিল, আমার চিন্তা ছিল বা দুশ্চিন্তা ছিল, যেটাই বলেন, যে ব্যাংকগুলোকে যখন একত্রিত করা হবে তখন আমার যে ইসলামী ব্যাংকিংয়ের যে একটা অবজেক্টিভ, জনকল্যাণমূলক একটি ব্যাংকিং ধারা চালু করার জন্য আমি আমার জীবনের, যেটা আপনি বললেন যে দীর্ঘ সময় ধরে আমি শুধু গরিব মানুষের উপকার কীভাবে ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায় সেজন্য কাজ করেছি। আমি মোটামুটিভাবে আমি নীতি নির্ধারকদের কথায়, রেগুলেটরদের বক্তব্য থেকে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে যে তারা আসলে এই 5টা ব্যাংককে একত্রিত করতে চান একটি শক্তিশালী, সুদৃঢ় এবং একটা মডেল এবং মডার্ন একটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য। এবং এই ব্যাংক কাজ করবে সাধারণ জনকল্যাণের জন্য, মানে আপনার যে মাস ওয়েলফেয়ার, জনকল্যাণধর্মী একটি ব্যাংকিং আমাদের এখানে গড়ে ওঠার চেষ্টা আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে করেছিলাম, কিন্তু মাঝপথে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে একটা নতুন ইসলামী ব্যাংক, যেটা রিয়েল অর্থে মানে সর্বসাধারণ জনগণের জন্য, দেশের অর্থনীতির জন্য, এবং দেশের অর্থনীতি বলতে শুধুমাত্র তেলা মাথায় তেল দেওয়ার মানে অর্থনীতির উন্নয়ন না, বরং আপনি আপনার সম্পদকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আপনি প্রতিটি থানায় আপনাকে যেতে হবে, প্রতিটি গ্রামে সম্ভব হলে যেতে হবে। আমি দেখেছি আমাদের যে 5টা ব্যাংকের কথা বলছেন, এই 5টা ব্যাংকের বাংলাদেশের অন্তত প্রায় 300 থানায় তাদের কোনো শাখা নেই। তার মানে কি, তাহলে আমরা কাদের খেদমত করেছি? কিছু বিশেষ এলাকায় এই কার্যক্রম ছিল। এখন এই ব্যাংকগুলোকে গ্রামে নিয়ে যাওয়া হবে এবং আমরা আশা করব এই ব্যাংকের যা ডিপোজিট নেওয়া হবে সারা দেশ থেকে, সেটা যেই ব্রাঞ্চের ডিপোজিট সেই এলাকার মানে সাধারণ গ্রাহকদের মধ্যে এটা বিনিয়োগ হবে, সেখানকার লোকদেরকে উদ্যোক্তা হিসেবে তুলে আনা হবে। তাহলে গোটা বাংলাদেশ একসাথে জেগে উঠবে, একসাথে শক্তিশালী হবে। এই ধরনের একটা সম্ভাবনা, কিন্তু এই ধরনের একটা সম্ভাবনার আশ্বাস আমি বলতে পারি জীবনে। মানে আমি খুবই আশাবাদী মানুষ এবং আমি আশাবাদী হয়ে ঠকেছি, এটা আমার জীবনে কিন্তু ঘটে নেই। আমি যেটুকু কাজ করেছি আমি সন্তুষ্ট এবং আমি মনে করি যে যদি যেভাবে বলা হচ্ছে
সেভাবে যদি আমরা একটা বড় ব্যাংক হবে, এটা প্রায় 2000 আপনার গিয়ে শাখা প্রায় আছে 700, শাখার সংখ্যা হচ্ছে 760টা, সাব শাখা সাব ব্রাঞ্চ হচ্ছে 700-র মতো। তাহলে আপনার গিয়ে একটা হিউজ একটা হবে। এরপরে এজেন্ট ব্যাংক তো আছেই। এগুলো নিয়ে এটা রাতারাতি, এটা ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু রেডি আছে, নতুন করে লাইসেন্সের জন্য যেতে হবে না। সরি, এই লাইসেন্সগুলো আপনি এই ব্রাঞ্চগুলোকে যদি আপনি সারা বাংলাদেশের ব্যাংকিংয়ের যে অবজেক্টিভ হওয়া দরকার, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, সামাজিক সুবিচার, জনগণের প্রতি ইনসাফ কায়েম করা, জনগণের ডিপোজিট দিয়ে তাদের অবস্থার উন্নয়ন করা, এক এলাকায় ডিপোজিট নিয়ে সেটা অন্য এলাকায় ঢাকা চট্টগ্রামে পাচার করা নয়। তো সেই ধরনের একটা নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থার একটা সূচনা এই ব্যাংকটির মাধ্যমে হতে পারে। এটা একটা মডেল ব্যাংকিং খাতের জন্য বাংলাদেশের, মানে মডেল ব্যাংক করা সম্ভব, তবে অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো যদি পূরণ হয়। আপনি সম্ভাবনার কথা বললেন, কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংকে নতুন প্রশাসন, গভর্নর সহ নতুন প্রশাসন যুক্ত হওয়ার পরে তো প্রায় আমরা 9-10 মাস পার করেছি। তখন থেকে ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ হিসেবে আপনাদেরকে বিভিন্ন ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করে আপনাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, বোর্ডে বসানো হয়েছে। এখন এই মার্জার প্রক্রিয়া এই 10 মাস পরে এসে, তাহলে এই যে আমরা 9-10 মাস পার করলাম, এখানে কি ব্যাংকিং সেক্টর সংস্কারের নামে ভুল পথে ছিল? এটা মোটেই ভুল পথে ছিল না। এই যে আজকে এইভাবে একটা পদক্ষেপ নিতে পারছি আমরা, সেই পদক্ষেপটা নেওয়া যেত না যদি এই বোর্ডগুলোকে পুনর্গঠন না করা যেত। আমরা আগে, আপনি দেখেন, আমাদেরকে দেখানো হয়েছে বিনিয়োগের ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট শো করা হয়েছে 3%, 4%, সেটা এখন বেরিয়ে এসছে 90%, 90%। মানে কি? এটা আমরা বের করেছি। যদি বোর্ড পরিবর্তন না হইতো, অতীতে যেভাবে তারা নাকি মানে মানে বালিশের নিচে, তোষকের নিচে ময়লা রেখে উপর দিয়ে ফিটফাট দেখিয়েছে, জনগণের সম্পদ বাইরে পাচার হয়ে গেছে, এই পাচারের প্রক্রিয়াটা আরও দ্রুত বেগবান হইতো এবং আমরা আর কিছুই ফেরত পাইতাম না। এখন নতুন বোর্ড গঠন করার পরে বোর্ড কী করেছে, আমি আমার ব্যাংকে কী করেছি, আমি প্রথমত মনোযোগ দিয়েছি আমার এই ব্যাংকের এই মেশিনটা কারা চালাচ্ছে, এই মানুষগুলো কারা, তাদেরকে আমি চিহ্নিত করার চেষ্টা করেছি। এর মধ্যে ভালো মানুষ কারা, কারা খারাপ মানুষ, কারা যোগ্য লোক, কারা অযোগ্য লোক, কাদেরকে নিয়মিতভাবে আপনার গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে যথাযথ নিয়োগ প্রক্রিয়া মেনে, আর কাদেরকে অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ম্যান পাওয়ার দেখেছি এবং তাদের মধ্যে যারা যোগ্য, যথাযথ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা এসছে, 3000 লোককে আমি ট্রেনিং দিয়েছি যাতে নাকি তারা সার্ভিসটা ঠিকমতো দিতে পারে। তো মেশিনটাকে আমি চালু করলাম। এরপরে আমরা দেখেছি এই ব্যাংকে নিয়ম এবং অনিয়মের বিষয়গুলো কী হয়েছে, সুশাসন এবং সুবিচারের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটেছে। আমরা কিন্তু আমাদের অডিট, আমাদের যে ইন্টারনাল অডিটকে পুনর্গঠন করেছি এবং ইন্টারনাল অডিটের আমাদের অডিট কমিটি, আমরা স্বাভাবিকভাবে নতুন বোর্ডের অধীনে নতুন অডিট কমিটি হয়েছে, নতুন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সে নতুন হেড বসার ফলে আমরা যেখানে যে জিনিসটা যেভাবে দেখতে চাই সেই জিনিসটাতে আমরা হাত দেওয়ার সুযোগ পেয়েছি, যার ফলে আমরা সেই জিনিসগুলো জনগণের সামনে, নিজেদের সামনে বের করে নিয়ে এসেছি। হেলথ অফ দ্য ব্যাংক, ব্যাংকের স্বাস্থ্যটা কেমন আসলে, আমাকে উপর দিয়ে খুব সুদূর দেখাচ্ছে, ভিতরে আমি একটা লাশ, সেই সুলাইমান আলাইহিস ইসলামের সেই একটা কি লাঠির উপরে সুলাইমান আলাইহিস ইসলামকে ঠেস দিয়ে রাখা হয়েছিল। এদিকে মসজিদুল আকসা তৈরি হচ্ছে, মসজিদ নির্মাণ শেষ এবং আপনার গিয়ে লাঠিও পড়ে গেল এবং ওনাকে পাওয়া গেল উনি ইন্তেকাল করেছেন। আমাদের এখানে তো ওটা তো নির্মাণের জন্য, আর এখানে হয়েছে ধ্বংসের জন্য এইখানে একটা কাঠামো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমরা জানতাম না যে আসলে এখানে সম্পদ কী ভালো কী অবস্থায় আছে। এটাকে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে, আমি মনে করি 8-9 মাস, বেশি সময় নয়, যে পরিমাণ সর্বনাশ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হয়েছে, এটার নজির দুনিয়ার কোথাও নাই। সেই ধরনের অপকর্ম, সেই ধরনের দুর্বৃত্তায়ন, সেই ধরনের লুণ্ঠন,
সেই ধরনের ডাকাতির পরতে পরতে আমরা দেখার চেষ্টা করেছি, এবং আমরা দেখেছি, বাংলাদেশ ব্যাংক দেখেছে, এরপর একিউআর হয়েছে, আপনার কেপিএমজি আমাদের ব্যাংকের আপনার অডিট করেছে, করে আমরা দেখা গেছে যে সেখানে কোনো ব্যত্যয় বিচ্যুতি নেই, একই রকম রেজাল্ট এসছে। এবং সেই রেজাল্ট নিয়ে আমরা কিন্তু এখন সিদ্ধান্ত নিতে পারতেছি যে কোন ব্যাংক টিকে থাকা উচিত, কোন ব্যাংক টিকে থাকা উচিত নয়, কিংবা যদি আমাদের এই ধরনের অবস্থা হইলে উন্নত বিশ্বের ওই ব্যাংকগুলো টিকতো না। কিন্তু আমাদের এখানে আমাদের জনগণ কিন্তু খুব লয়াল। জনগণ কিন্তু গত 8 মাসে আমার এখানে 10 লক্ষ নতুন ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছে। এই জনগণ মানে অত সহজে আপনাকে ছেড়ে যায় না। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে। তারা আমাদের সাথে লেনদেন অব্যাহত রেখেছেন, এবং আমাদের স্টাফরাও জীবন বাজি রেখে তারা ফিল্ডে কাজ করেছে, এবং মোটামুটিভাবে লেনদেনের অবস্থাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে এই ব্যাংকগুলো যাতে মোটামুটিভাবে ডিপোজিটরদের সাথে স্বার্থ রক্ষা করতে পারে, যাতে তাদের সাথে লেনদেন করে তাদের জরুরি প্রয়োজনগুলো যাতে পূরণ করতে পারে। এই ধরনের একটা অবস্থাকে আমি মনে করি যে এটাকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করা দরকার। যেটা আমি বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি তার উল্টা দিক থেকে বলবো যে আপনার বরং প্রশ্ন হওয়া দরকার ছিল যে এই মানে ইতিবাচক দিক থেকে যদি আপনি প্রশ্ন করতেন, তাহলে বেশি খুশি হইতাম যে আমরা গত 10 মাসে যে গত 10 মাস অন্তত আমরা এখানে কোনো আকাম কুকাম যেগুলো আগে হয়েছে সেটা বন্ধ করেছি। ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার জন্য আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। যেখানে ছিল অন্যায়, যেখানে দুর্নীতি ছিল, যেখানে হস্তক্ষেপ ছিল, সেগুলো আমরা বন্ধ করেছি। যার ফলে ব্যাংকিংয়ের গোটা ইন্ডাস্ট্রিটা, গোটা ব্যাংকিং খাত কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের ভালনারেবিলিটির মধ্যেও গ্র্যাজুয়ালি ঘুরে দাঁড়িয়েছে। এই ব্যাপারে কিন্তু যাদেরকে এই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোরও যথেষ্ট অবদান আছে, যে আমরা যদি টিকে না থাকতাম, আমরা যদি ধরে না রাখতাম, তাহলে এগুলোর সাথে সাথে আরও অন্য ব্যাংকও কিন্তু পড়ে যেত। তো এই ধরনের এটা হলো একটা দিক। এরপরে এখন আপনার সিদ্ধান্ত নিয়ে 5টা ব্যাংক একত্রিত করবেন। 5টা ব্যাংকের অ্যাসেটের প্রকৃত অবস্থা কী, এটা ডিপোজিটের প্রকৃত অবস্থা কী, এটা আপনার আদার যে সমস্ত ইন্ডিকেটার্স আছে, সেই ইন্ডিকেটার কোথায় এই ব্যাংকগুলোর কী অবস্থায় আছে, এই ব্যাংকগুলোর ম্যান পাওয়ারের অবস্থা কী, সব সম্পর্কে কিন্তু আমি এখন আপনাকে বলতে পারবো যে একটা ব্যাংক যদি 5টা ব্যাংক যদি একত্রিত হয়, তাহলে আমরা কোথায় যাব, কোন গন্তব্যে পৌঁছবো। আবার যেটা বলবো সেটা তবে শর্ত আছে। সেই শর্তটা হলো যে আপনার এটার জন্য প্রয়োজন হবে শক্তিশালী বোর্ড গঠন করতে হবে, যথাযথ ব্যক্তিদেরকে বোর্ডে দিতে হবে, ম্যান পাওয়ারকে বিশেষ করে সিনিয়র ম্যানেজমেন্ট টিম যেটা, সেটাকে শক্তিশালী করতে হবে, যথাযথ আপনার যে ম্যানেজিং ডিরেক্টর ঠিক করতে হবে, এবং পুরা টিমটাকে ঢেলে সাজিয়ে 5টা ব্যাংকের জনশক্তি 5 জায়গা থেকে আসতেছেন। তারা 5 ধরনের আপনার পুকুরে, ডোবায়, সাগরে, হ্যাঁ, নদীতে বিচরণ করেছেন। এখন তাদেরকে এক জায়গায় এনে একমুখী চিন্তা, চেতনা, দর্শন সব দিক থেকে তাদেরকে তার অবজেক্টিভিটি, যে উদ্দেশ্যে এই ব্যাংকটা পরিচালিত হবে, সেই ধরনের উদ্দেশ্যের দিকে এই জনশক্তিকে প্রশিক্ষণ দিয়ে একমুখী করে গড়ে তুলতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে এখানে নিয়মাচারের ব্যাপারে 5 ধরনের নিয়ম চলছে 5টা ব্যাংকে। সেখানে আমাদেরকে কোন লক্ষ্যে এই ব্যাংকটা পরিচালিত হবে, এর জন্য একটা মডেল সেট করতে হবে। এটা কোন মডেলের ব্যাংক হবে। সে ফর ইনস্ট্যান্স বাংলাদেশে ব্যাংকিং খাতে কিন্তু কার্যত কোনো মডেল নাই। ব্যাংক অনেকগুলো হয়েছে, এবং যেমন কৃষি ব্যাংকের একটা মডেল আছে বলতে পারেন আপনি, যে কৃষি ব্যাংক কৃষির জন্য করা হয়েছে। আপনি বলতে পারেন যে সোনালী ব্যাংক, একসময় এটা পাটের ব্যবসা করতো সোনালী ব্যাংক, সেই জন্য এটাকে সোনালী ব্যাংক বলা হয়েছে। মাছের ব্যবসা করতো রূপালী ব্যাংক, তাদেরকে মাছের ব্যবসা সোনালী ব্যাংকের যে আগের নাম ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, তারা করতো পাটের ব্যবসা, এই জন্য তারা সোনালী ব্যাংক হয়েছে। এরকম প্রত্যেকটা ব্যাংকের, উত্তরা ব্যাংকের একটা নাম, পূবালী ব্যাংকের, এগুলো এই দেশীয় 2টা ব্যাংক থেকে এটা হয়েছে, এর জন্য উত্তরা এবং পূবালী হয়েছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের এই ব্যাংকটারও এইখানে যে 5টা ব্যাংকের কথা বলা হচ্ছে, আমি খুব কনসার্ন। আমি এই ব্যাংকের এখন যে ব্যাংকের চেয়ারম্যান, সেই ব্যাংকে আমি কেউ নাও হইতে পারি, কিন্তু আমার অবশ্যই আমার দেশপ্রেম আমাকে তাকিদ দেয়। এই যে জীবনের সবচেয়ে বড় অংশটা আমি ব্যাংকিং সেক্টরে কাটিয়েছি, সেই কারণে আমার মধ্যে কনসার্ন আছে এই ব্যাংকটা যেন সঠিকভাবে এটার বোর্ড গঠিত হয়, সঠিক ম্যানেজমেন্ট টিম তৈরি হয়,
সেটার জন্য একটা সঠিক লক্ষ্য তৈরি হয়, একটা মডেল সেট করতে হবে যে এটা কোন ধরনের ব্যাংক হবে, কাদের জন্য ব্যাংকটা সার্ভ করবে। সে ফর ইনস্টেন্স, এটা এসএমই টাইপের ব্যাংক হবে, ক্ষুদ্র গ্রাহকদের জন্য ব্যাংক হবে, এটা কি মানুষের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে, এটা কি গ্রামীণ দরিদ্র মানুষকে উৎসাহিত করবে, নাকি অন্য অন্য অনেক ব্যাংকের মতো সম্পদ এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করার একটা মেকানিজম হবে, গরিব মানুষের টাকা কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষের কাছে পুঞ্জীভূত করার একটা মাধ্যম হবে। এই জিনিসগুলো এখানে আগেই ঠিক করতে হবে। মার্জার হয়তো বা বাংলাদেশের এই যে ব্যাংকগুলোর যে বর্তমান স্বাস্থ্য সেটা প্রেক্ষাপটে মার্জার হয়তো বা মানে একেবারে এর বিকল্প হয়তো বা নেই আসলে, কিন্তু পতিত সরকারের সময় যে মার্জারের যে উদ্যোগ ছিল এবং এখন যে মার্জারের উদ্যোগ দেখছি কেন্দ্রীয় ব্যাংকে বৈঠক করে, আপনি বলছিলেন যে পৃথিবীর অনেক দেশে ব্যাংক রানের নজির আছে। এই যে কেন্দ্রীয় ব্যাংকের এই যে হস্তক্ষেপে মার্জারের প্রক্রিয়া কি পৃথিবীর কোথাও আছে? এটি এই জোরপূর্বক এই মার্জারের উদ্যোগ অনেকেই সমর্থন করছেন না। এটা জোরপূর্বক মার্জার নয়, অপশন দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আপনারা ব্যাংকের কাছ থেকে ধার করেছেন, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, তাই না? বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আপনারা হিউজ অ্যামাউন্ট, প্রায় 32,000 কোটি টাকার তো শুধু লিকুইডিটি সাপোর্ট নিয়েছে কয়েকটা ব্যাংক মিলে। বলা হয়েছে যে এই 32,000 কোটি টাকার মধ্যে আপনার যে পোর্শনটা, সেই পোর্শনটা আপনি দিয়ে দেন, বাংলাদেশ ব্যাংকে ফেরত দেন। তারপর আরও যে সমস্ত ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আপনি পূরণ করেন, আপনি দেখান যে আপনি টিকে থাকার সামর্থ্য আছে। যদি দেখান এই 3.5 মাসের মধ্যে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনাকে এই মার্জারের অন্তর্ভুক্ত করা হবে না। যারা পারবে তারা মার্জারের বাইরে থাকবে, যারা পারবে না তারা হয় মানে কি বলবো, তা রান হয়ে যাবে, অথবা তারা টিকে থাকার জন্য কিংবা তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটা দেশের কাজে যাতে লাগতে পারে, দেশের অর্থনীতিকে বিকশিত করার কাজে লাগতে পারে। এই ম্যান পাওয়ার যারা মোটামুটিভাবে তো একটা ট্রেনিং তো আমাদের আছে ব্যাংকারদের, এই ব্যাংকারদের যে ট্রেনিংটা দেওয়া হয়েছে সেই ট্রেনিংটা কাজে লাগিয়ে আমরা যাতে জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই সমুদয় ব্যাপারেই এটাকে আমি মনে করি এই নিরিখে দেখা যেতে পারে। এটা না ভেবে, আমি জানি না যে কারা এটার বিরোধিতা করছেন, আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকিংয়ে নিয়ে যেহেতু দীর্ঘদিন কাজ করি, ইসলামী ব্যাংক যতগুলো হবে তত বেশি আমি প্রশান্তি পাবো। 10টা ইসলামী ব্যাংক ছিল, এখন 10টা ইসলামী ব্যাংক থেকে এখন মনে করেন এই মার্জারের ফলে 5টা ইসলামী ব্যাংক হয়ে যাবে। কাজে আই শুড বি স্যাড, আমার দুঃখিত হওয়া উচিত, আমার কষ্ট পাওয়ার কথা। কিন্তু আমি মনে করছি যে একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছে, একটা শাহজালাল ইসলামী ব্যাংক আছে, একটা আলারাফা ইসলামী ব্যাংক আছে, একটা স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, সেটা ইসলামী ব্যাংক, এবং তার পাশাপাশি যদি 1000 ব্রাঞ্চ প্রায়, এই সবগুলো ব্রাঞ্চ দিয়ে যদি সারা দেশে ইসলামী ব্যাংকিংয়ের যদি আপনি একটা পতাকা উত্তোলন করতে পারেন, এবং সেইখানে যদি যথাযথভাবে ইসলামী ব্যাংক এক সময় সার্ভিসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল, জনকল্যাণধর্মী সেবার দিক থেকে এটা একটা মডেল ছিল, গরিব মানুষের উন্নয়নে আত্মকর্মসংস্থান, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ, চ্যারিটি, হসপিটাল তৈরি করা, বিভিন্ন ধরনের আপনার গিয়ে মানুষের জন্য সুযোগ সুবিধা তৈরি করা, এই ধরনের যদি কাজ এর চেয়ে বেটার ওয়েতে করতে পারে। আজকে সামাজিক ব্যবসার কথা বলা হচ্ছে, সোশ্যাল বিজনেস। হ্যাঁ, আমাদের এখানে একটা ব্যাংক আছে, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ছিল এটা। তো সোশ্যাল ইনভেস্টমেন্ট সামাজিক বিনিয়োগ ব্যাংক। তো যেহেতু লোকেরা ইসলাম নাম না থাকলে এটাকে ইসলামী ব্যাংক মনে করে না, এই জন্য প্রফেসর ডক্টর এম মান্নান সাহেব তার ব্যাংকের নাম পরিবর্তন করে ফার্স্ট সোশ্যাল ইসলামী ব্যাংক করলেন। কিন্তু কনসেপ্টটা কিন্তু হলো দরিদ্র, এটার স্লোগানই ছিল আপনার গিয়ে দরদি সমাজের অঙ্গীকার। দরদি সমাজ, একটি দরদি সমাজ তৈরি করার যে অঙ্গীকার সোশ্যাল ইসলামী ব্যাংকের ছিল, সেই ব্যাংকটা যদি এখানে আসে, সোশ্যাল ইসলামী ব্যাংকের সেই মডেলটাকে যদি নেওয়া যায়, আমাদের এখানে আরডিএস যেটা বিশ্ব জুড়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই ইসলামী ব্যাংকের আরডিএস মডেলটাকে প্রমোট করছে। আমি ব্যক্তিগতভাবে ইসলামী উন্নয়ন ব্যাংকের কয়েকটি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাকে সুযোগ দেওয়া হয়েছে এটাকে প্রমোট করার জন্য সারা বিশ্বের সামনে।
তো সেই কাজটা আমি করেছি। এখন এই আরডিএস মডেল আছে, সোশ্যাল বিজনেস মডেল আছে, ইউনুস সাহেব যেটা 3.0-র কথা বলা হচ্ছে বলছেন, এই সব কিছুকে সমন্বিত করে একটি ভালো মডেল এইটা এখানে যদি তৈরি হয়, তাহলে আমি এই ব্যাংকের নিন্দা করার বা সমালোচনা করার কোনো কারণ দেখি না আমি। আপনি বলছিলেন যে 32,000 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট নিয়েছে এই 5টি ইসলামী দ্বারা ব্যাংক। মূলত আসলে তো এই ব্যাংকগুলোর ডিপোজিট মানে লিকুইডিটি ক্রাইসিস আসলে চরম পরিস্থিতিতে রয়েছে। তো যখন এই ব্যাংকগুলো মার্জার হবে, মানে বড় কনসার্ন তো আসলে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা। তো ডিপোজিটরের স্বার্থ রক্ষা করতে গিয়ে লিকুইডিটি তো নাই, এই ব্যাংকগুলো তাহলে ডিপোজিটরের স্বার্থ কিভাবে? এটাই তো মূল প্রশ্ন, প্রথম প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, এখানে ব্যাংকের মালিক যারা ছিল শেয়ার হোল্ডারদের বিষয়ে কিন্তু এখানে তারা প্রায়োরিটি দিচ্ছেন না। তারা প্রায়োরিটি দিচ্ছেন ডিপোজিটরদের স্বার্থ। জনগণের টাকা জমা রাখা হয়েছে, সেই টাকা জনগণের জন্য নিরাপদ করতে হবে, এটা হলো 1 নম্বর কনসার্ন। এখন সেই জন্যই এই একটা ব্যাংকে তো আপনি বললেন যে 32,000 কোটি টাকা কথা বললেন, এই 32,000 কোটি টাকা দিয়ে এই ব্যাংক তো যেখানে থাকার কথা ছিল বেশি দূর যাইতে পারেনি তার বাইরে। এখন এখন ভবিষ্যতে এখানকার যে মন্দ বিনিয়োগগুলো আছে, যেটা আমি একটা আইডিয়ার কথা বলছি আপনাকে, মন্দ বিনিয়োগগুলোর ব্যাপারটা, এই বোঝাটা এই ব্যাংকগুলোর মাথা থেকে সরিয়ে ফেলা দরকার। কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই মন্দ বিনিয়োগের দায়িত্ব নেবে, তখন এই ব্যাংকগুলো মুক্ত হয়ে গেল। তারপর তাদেরকে নতুন করে বিনিয়োগে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। এখন বিনিয়োগ বন্ধ আছে, তাহলে আপনি একটা পজিটিভ ইয়েতে আসলেন, নতুন ডিপোজিট সংগ্রহ করবে, সেই ডিপোজিটগুলো নতুনভাবে না, একদম জনকল্যাণকে সামনে রেখে ছোট ছোট বিনিয়োগগুলোকে বাড়াবে। এতে করে বাংলাদেশের জাতীয় অর্থনীতি খুব দ্রুত, যেহেতু সারা দেশে এটা নেটওয়ার্ক আছে এবং এখানে প্রায় 15,000 জনশক্তি আছে, যে তারা 5টা ব্যাংকে তারা দায়িত্ব পালন করেছে, তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতার এখানে কিন্তু সমন্বয় ঘটবে। আমার একটু অভিজ্ঞতা আছে, আপনার একটু অভিজ্ঞতা আছে। 5টা ব্যাংকের 5টা ভালো জিনিস নিয়ে এখানে একটা আরও ভালো একটা মডেলের তো আমি বললাম যে এটা হতে হবে, এটা হতে হবে আমি বলি যে মাস ওয়েলফেয়ার, জেনারেল ওয়েলফেয়ার, সার্বজনীন কল্যাণ শুড বি দি আপনার ফোকাল পয়েন্ট অফ দিস ব্যাংক। এটা ফোকাল থাকবে, কিন্তু ডিপোজিটররা তার টাকা পাবে কিভাবে? এই লিকুইডিটিটা পাবেন কোথায়? রিকভারি থেকে হয়তো বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিছু পাবেন, নতুন ডিপোজিট নেবেন, সেটা দিয়ে তো সংকট কাটবে না। এই ব্যাংকটা করাই হচ্ছে সরকার, যাতে এখানে ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণ করার জন্য নিজেরা ব্যবস্থা করতে পারেন। এটা একটা প্রথমত হলো যে একটা ব্রিজ ব্যাংকের অধীনে এটা একটা ঐক্যবদ্ধ হবে, একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে, এবং সেটা কিছু সময়ের জন্য সাময়িকভাবে এটা হবে একটা সরকারি ব্যাংক হয়ে যাওয়ার পরে, তারপরে এটা আবার মনে করেন যে যাদেরকে দোজ হু ক্যান ইনভেস্ট ইন দিস ব্যাংক, তারা সরকার মনে করে যে কোম্পানি, সেটা দেখা যাবে ভালো ভালো কোম্পানি বিদেশ থেকে, মনে করেন ইসলামী উন্নয়ন ব্যাংকের এখানে 7.5% শেয়ার ছিল ইসলামী ব্যাংকে। সেটা কখন? ইসলামী ব্যাংক যখন হয় নাই এবং ইসলামী ব্যাংকিংটাই দুনিয়াতে যখন নতুন ছিল। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা একটা বড় ব্যাংক, ভালো ব্যাংক বাংলাদেশে এস্টাবলিশ করেছি, আমার ধারণা আবার আল রাজি ব্যাংক, আবার আপনার গিয়ে কুয়েত ফাইন্যান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক, বাহরাইন ইসলামী ব্যাংক, কাতার ইসলামী ব্যাংক, তারপরে আপনার জর্ডান ইসলামী ব্যাংক, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, এবং ইসলামী উন্নয়ন ব্যাংক বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা যেই উদ্দেশ্য নিয়ে, যেই লক্ষ্যে সকলকে একত্রিত করে বাংলাদেশে একটা ইসলামী ব্যাংক কায়েম করেছিলেন 2017 সালে, সেই তাদের আকাঙ্ক্ষা, তাদের আশাকে তছনছ করে দেওয়া হয়েছে। এখন আমরা যদি তাদেরকে কনভিন্স করতে পারি যে আমরা নতুন উদ্যম নিয়ে, নতুন আস্থা নিয়ে এবং 100% সৎ কমিটমেন্ট নিয়ে আমরা একটা বড় ইসলামী ব্যাংক করতে চাই, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা দুনিয়ার জন্য একটা মডেল ইসলামী ব্যাংক হবে, যেটা নিয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গৌরব বোধ করতে পারবে। আমার বিশ্বাস এখানে পর্যাপ্ত পরিমাণে ফান্ড, আগের চাইতেও বেশি পরিমাণে ফান্ড, বৈদেশিক ফান্ড আমরা এখানে
যারা দায়িত্ব নেবেন তারা সংগ্রহ করতে পারবেন। মানে তার আগ পর্যন্ত আপনি বলছিলেন সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে। সরকার বিষয় থাকবে, সরকার সরকার কি লিকুইডিটি সাপোর্ট দিবে? লিকুইডিটি সাপোর্ট দেবে। এটা কিভাবে, কোন প্রক্রিয়ায় হয় লিকুইডিটি? এটা এখন আমাকে যদি আপনি সব প্রশ্ন করেন, আমি তো সব জবাব দিতে পারবো না। আমি 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 মাত্র বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠকে বসেছি। সে একটা বৈঠকে বসে যেটুকু ধারণা সেখান থেকে লাভ করেছি তার আলোকে আপনাকে আমি যতটুকু বুঝেছি সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার সাথে শেয়ার করলাম। এখন আরও যে সমস্ত খুঁটিনাটি বিষয় আমি বলছি দেবে সরকার, এখানে আপনার ফান্ডের ব্যবস্থা করবে। জনগণের ডিপোজিট শুধু নিরাপদ হবে না, যতক্ষণ জনগণ যাতে নাকি এখান থেকে টাকা পয়সা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারেন সেই ব্যবস্থা এনশিওর করবে। এবং এই ব্যাংকগুলো থেকে অনেক দিন পর্যন্ত ডিপোজিটররা কোনো বিনিয়োগ নিতে পারছেন না, তাদের আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। দেশের অর্থনীতিতে এই ব্যাংকগুলোর ভার্চুয়ালি স্থবির হয়ে গেছে এর কন্ট্রিবিউশন। এই ব্যাংক চালু হলে পরে এই সব কটা জায়গাতেই এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে এবং কন্ট্রিবিউট করবে, দেশ লাভবান হবে, ডিপোজিটররা লাভবান হবে, এটুকু আমি মনে করি আর কি, প্রোভাইডেড সবগুলো শর্ত মানা হয়। এটাকে একটা পিওর ইসলামী ব্যাংক হইতে হবে। এই একটা পিওর একটা ভালো ইসলামী ব্যাংক হওয়ার জন্য যে সমস্ত শর্ত পূরণ করা দরকার সেই সবগুলো শর্ত এখানে পূরণ করতে হবে। শোনা যাচ্ছে যে আপনাদের ওই বৈঠকে একটি ব্যাংকের চেয়ারম্যান, যিনি ব্যাংকটির উদ্যোক্তাদের একজন, তিনি আপত্তি করেছেন। আপনার কি মনে হয় তার আপত্তি এবং তার দৌড়ঝাঁপের কারণে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ ভেস্তে যেতে পারে? আমি তো এই ব্যাপারে মন্তব্য করা উচিত না। এটি আপনি কোত্থেকে শুনেছেন যে একটা ব্যাংকের চেয়ারম্যান এটার ব্যাপারে আপত্তি করেছিলেন? আপত্তি করেছেন সকলের পক্ষ থেকে, হয়তো আপত্তিটা ওঠে নাই, হয়তো তার একান্ত নিজস্ব যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনি এসছেন সেখান থেকে তিনি আপত্তি করেছেন। কাজে এবং সেটা যদি এই আপত্তি যদি ভ্যালিড হয় তাহলে সেন্ট্রাল ব্যাংক এটা দেখবে, আর যদি সেন্ট্রাল ব্যাংক যদি ভ্যালিড মনে না করে তাহলে তারা এইভাবে আগাচ্ছে সেভাবেই যাবে। এটা নিয়ে আমার কোনো কথা নেই। আমি মনে করি যে সবাই যাতে সন্তুষ্ট হইতে পারেন, সকলের যাতে কল্যাণ হয় সেভাবেই কাজটা অগ্রসর হোক। আপনার দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের আসলে প্রকৃত স্বাস্থ্য কি সেটি এখন বেরোতে শুরু করেছে। এখন আমরা দেখছি যে আসলে অনেক তথ্যই গোপন করা হয়েছে, গোপন করে ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে বলা হচ্ছে যে এই সময়ে প্রায় ৮৫,০০০ কোটি টাকা এনপিএল, বাড়তি এনপিএল পাওয়া যাচ্ছে এই কয়েকটা ব্যাংকে। তো এই যে এখন এই তথ্যগুলো বেরিয়ে আসছে, তো বিগত সময়ে তো কেন্দ্রীয় ব্যাংক শাসন তদারকির দায়িত্বে ছিল, তখন তো এই তথ্যগুলো কেন্দ্রীয় ব্যাংক বের করেনি। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ব্যর্থতা আপনি? এই বিষয়টা কিন্তু এই যে ৮৫,০০০ কোটি টাকার কথা বলছেন, এখানে একটা গ্যাপ আছে। সেটা হলো মানে এটা তো আরও অনেক বেশি ছিল। আমরা যখন নাকি এই 5টা ব্যাংকে যে আমরা দায়িত্ব নিলাম, যখন নেওয়ার পরে কিন্তু তখন খুব সামান্য পরিমাণে ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি ক্লাসিফাইড দেখানো হয়েছে। তার পরবর্তীতে আমরা দায়িত্ব নেওয়ার পরে আস্তে আস্তে সেটা বেরিয়ে এসছে এবং যেটা ক্লাসিফাইড শো করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যে অ্যামাউন্টটা হওয়ার কথা সেই অ্যামাউন্টটাই ব্যাংকগুলো দেখাইছে। কিন্তু অ্যাকিউআর যখন হয়েছে, অ্যাকিউআরে কিন্তু শুধুমাত্র নিয়মের দিক দেখেনি, দেখেছে আশঙ্কার দিক। যে বর্তমানে আমি মনে করি একটা বিনিয়োগ আপনি নিয়েছেন, আজকে আপনাকে বিনিয়োগ দিয়েছি 10 লাখ টাকা, আপনি 1 বছর পরে এটা ম্যাচিউর করবেন, এখন 10 মাস হয়েছে, আমি তো আপনাকে মন্দ বিনিয়োগ গ্রাহক হিসেবে দেখাইনি। কিন্তু একিউআর যখন করতে আসছে তখন তারা দেখেছে যে আপনার দেওয়ার ক্ষমতা আছে কিনা, আপনাকে যথাযথ নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা, এবং এটা কোনো কোলাটেরাল আছে কিনা, আপনার অস্তিত্ব আছে কিনা, যেসব কথা লেখা হয়েছে আপনার সম্পর্কে সেগুলো ঠিক কিনা, এই সব জিনিস যাচাই বাছাই করে যখন তারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করলো,
অ্যাসেট কোয়ালিটি রিভিউ আর আপনার যে ওইখানে যে ধরা, দেখ না। এখন আপনি 10 মাস হওয়ার পরে 2 মাস বাকি থাকতেই তারা কিন্তু আপনার 10 লক্ষ টাকা এইটা মধ্যে নিয়ে এসছে, যার ফলে 85,000 কোটি টাকা বেড়ে গেছে। এবং তাদেরটাও ঠিক, ব্যাংকগুলো যেটা শো করেছে সেটাও ঠিক। আমার শেষ প্রশ্ন একটু, আমরা এখন দেখছি যে এই সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আইডিআর কোনো ব্যাংকের ক্ষেত্রে 122, 125, 100% এই 5টি ব্যাংকেরই 100%-এর উপরে। মানে ইসলামী ব্যাংকগুলো তো কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়ম কানুন আচার তাতে 93% বিনিয়োগ করতে পারে। তো এই যে বিনিয়োগ 100% ছাড়িয়ে গেল, এই দায়টা আসলে কোন পক্ষের? এটা তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার কারা দায়ী, কারা দেখার কথা, কারা করার কথা। আমারও দায়িত্ব আছে, যারা আমাকে দেখবেন তাদেরও দায়িত্ব আছে। আমি যখন এখানে বসে আছি আমার তো দেখা উচিত ছিল যে আমি এত পার্সেন্টের বাইরে যেতে পারবো না, কাজে আমি এর বাইরে কোনো বিনিয়োগ করা উচিত নয়। আমি যদি করে থাকি তাহলে আমি অন্যায় করেছি। এরপরে যারা আমি ঠিক মতো চলছি কিনা, ন্যায় অন্যায় মানছি কিনা, এটা দেখার দায়িত্ব যাদের, তারা যদি না দেখে থাকেন তারাও অন্যায় করেছেন। এই মানে কাউকে বাদ দেওয়া যাবে না, ব্যাপারে এটা হতে পারে না। এইখানে একটা আপনার নেক্সাস কাজ করেছে, এইখানে একটা চক্র কাজ করেছে। কিছু লোককে যাচ্ছে তাই করার সুযোগ এই ব্যাংকিং খাতে দেওয়া হয়েছে। যে দেশে বলা হয় রাজনৈতিক কারণে ব্যাংক দিয়েছি, সেখানে বিবেচনাটা অর্থনৈতিক না, সেখানে জাতীয় স্বার্থটা এখানে মানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কিছু লোককে খুশি করতে হবে, এবং কিছু লোককে খুশি করার জন্য আবার কিছু লোককে তৈরি করা হয়। তো এই ধরনের একটা চক্রের মধ্যে গোটা জাতির সর্বনাশটা কিন্তু ঘটে গেছে। এই অবস্থাটাকেই এখন বের করা হচ্ছে। এখন 120%, 22% এই যে হলো, আজকে তো ব্যাংকিং সেক্টরে এই যে ডিপোজিটররা যে পাচ্ছেন না, যে এটার মূল কারণ তো এটা। কিভাবে আপনি কোত্থেকে দিলেন 120 টাকা? আপনার কাছে আছে 100 টাকা, আপনি দিবেন 90 টাকা, 90 পর্যন্ত দিবেন, 10 টাকা ধরে রাখবেন, যাতে নাকি মানে কোনো ঝামেলা তৈরি না হয়, ডিপোজিট তারল্য সংকট যাতে সৃষ্টি না হয়। এখন আপনি 90 টাকার আইন মানলেন না, 92 টাকা 93 টাকার আইন মানলেন না, আপনি 100-তেও থাকলেন না, যেটা জনগণের ডিপোজিট। আপনি জনগণের কাছ থেকে দিয়েছেন 100 টাকা, দিচ্ছেন আপনি 120 টাকা। কোথেকে দিয়েছেন? ধার করেছেন। কে ধার দিয়েছে আপনাকে সেটাও দেখা দরকার। কাদের কাছ থেকে 20 টাকা ধার নিয়েছেন এবং এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল আমার বিবেচনায় এই টাকাগুলো আসলে কিছু লোক, এই টাকাগুলো কিছু লোকের মাধ্যমে, কিছু লোকের হাতে এই এই কাজের মাধ্যমে পুঞ্জীভূত করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমি তাই দেখেছি যে এখানকার এই ডিপোজিটগুলো চট্টগ্রামের এবং ঢাকা শহরের কয়েকটি শাখার মাধ্যমে গুটি কয় লোকের কাছে এগুলোকে কেন্দ্রীভূত করা হয়েছে। এবং বলা হচ্ছে যে অমুক ভবন, আসাদগঞ্জের বিশেষ একটি ভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে তারা এই সমস্ত টাকা পয়সা দিয়ে দিয়েছে। এখন বিশেষ ভবনের নির্দেশে তো ব্যাংক চলা উচিত না, এইখানে তো নিয়মের ব্যত্যয় ঘটেছে। এই জিনিসগুলো দেখার জন্য তো দায়িত্বশীল কেউ ছিলেন, তারপরে রেড ফ্ল্যাগ তোলার জন্য কেউ কোনো দায়িত্বশীল ছিলেন, হুইসেল বাজানোর জন্য কেউ না কেউ ছিলেন। সেই পাহারাদারিটা হয়নি এখানে। তো কাজেই জাতির খুবই দুর্ভাগ্য যে একটি দেশে ব্যাংকিংয়ের মতো একটা খাত, যেটাকে মনে করা হয় সবচাইতে ভালোভাবে ম্যানেজ করা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এত বড় ডাকাতি হয়ে গেল, এত বড় চুরি হলো, এত বড় শীতকাটা হলো, হ্যাঁ, এতভাবে লণ্ডভণ্ড করা হলো। এবং সেটা একটা দেশকে, একটা সম্ভাবনাময় দেশ, যে দেশকে আমরা সারা বিশ্বে ইমার্জিং টাইগার হিসাবে আমরা চিহ্নিত করছিলাম, সেই দেশটাকে আজকে বর্তমান অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। গত 10 মাসে তো মোটামুটিভাবে দেশের অর্থনীতিটাকে সোজা রাখা হয়েছে। সোজা থাকার কথা না,
এই ধরনের একটা অবস্থায় যে কোনো দেশে খুব বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হইতে পারে। আল্লাহর শুকরিয়া যে গত 10 মাসে এত বড় সংকটের পরেও সেখানে বড় বিপর্যয় হয়নি, বরং অত্যন্ত দৃঢ়তার সাথে আমি মনে করি কিছু সৎ মানুষ কষ্ট করেছেন এই অবস্থা থেকে দেশটা রক্ষা করার জন্য। আমার শেষ প্রশ্ন, আপনি বলছিলেন যে ইসলামী ব্যাংকের সংখ্যা কমে গেলে আপনার হৃদয়ে কষ্ট লাগছে, কিন্তু আপনি মার্জারের পক্ষেই সাফাই গাইলেন। একটি তথ্য শোনা যাচ্ছে যে এই ব্যাংকগুলো মার্জার হলে পুনর্গঠিত ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান করা হবে আপনাকে। আপনি কি এই দুটির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা, যার কারণে আপনি সাফাই গাইলেন? আমি প্রথম হলো যে আমি সাফাই গাইনি, আমি কারোর পক্ষে সাফাই গাওয়ার লোক না। সেটা আমার বিপক্ষেও যদি যায় তাহলেও আমি কিন্তু সাফাই গাইব না, কারণ এই সাফাই শব্দটা যে অর্থে ব্যবহার হয় আমি ওই প্রকৃতির লোক না। আমার সারা জীবনের, আমার 75 বছরের ট্র্যাক রেকর্ড দেখেন, সেখানে আমি যদি সাফাই গাইতাম তাহলে আমাকে ওই ইসলামী ব্যাংক থেকে এইভাবে গান পয়েন্টে আমাকে ছেড়ে দেশ ছাড়তে হইতো না। অতএব এখন আমি যা বলছি ঝুঁকি নিয়েই বলছি। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, আমি পরোয়া করি না। দেশের স্বার্থে এটা অপরিহার্য ছিল। যদি এটা না করা হইতো, এই মার্জারের দিকে যদি না যায়, তাহলে এই ব্যাংকগুলো অস্তিত্ব হারাবে, এই ব্যাংকগুলো টিকবে না, এবং এই 15,000 লোক সবাই চাকরি হারাবে। এবং এই 5টা ব্যাংক যদি ডুবে যায় তাহলে এটার ধাক্কা আরও 20টা ব্যাংকের উপরে লাগবে। এই জিনিসটা চিন্তা করা দরকার। সেখানে আমি তো এই প্রথম জানলাম, আপনি আমাকে বলছেন যে এই ব্যাংকগুলোর চেয়ারম্যান হচ্ছে আমি। তো এটা তো আপনি মিষ্টি নিয়ে আসছেন নাকি? আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি আনছেন সাথে করে? আমি তো আপনার কাছে শুনলাম প্রথম যে আমাকে এই ব্যাংকে, মানে এইভাবে কিন্তু আমাকে সত্যি এইভাবে কেউ বলে নাই যে আপনি এই নতুন ব্যাংকের চেয়ারম্যান হবেন। আমি যেটুকু মনে করছি আমার দায়িত্ব আছে একটা। আমি আমার জীবনের দীর্ঘ সময় পার করে এসেছি, এখন আমার এই দুনিয়া থেকে খুব বেশি বড় ধরনের চাওয়া পাওয়া নাই। তবে আমি কাজ করতে চাই, যেখানে আমি কাজ করার সুযোগ পাবো। এই যে আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, এটা আমি কোনো ব্যাংকের চেয়ারম্যান হওয়ার জন্য না। এই ইন্টারভিউ দিচ্ছি এই কথাগুলো বলার জন্য, যে আমার কনসার্ন জানানোর জন্য, যে একটা আওয়াজ উঠেছে যে 5টা ব্যাংক মিলে একটা ব্যাংক হবে, সেই ব্যাংকটা যাতে সঠিক পথে যায়। আর নইলে এটা এত বিশাল বড় অ্যাসেট, 2 লক্ষ কোটি টাকার সম্পদ, এটা যদি সঠিক হাতে যদি পরিচালিত না হয় তাহলে কিন্তু এই ব্যাংকের ক্ষতি হয়ে যাবে। এই মানুষগুলোকে যদি ঠিকমতো এই 2 লক্ষ কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করার জন্য যদি ঠিকমতো ট্রেনিং না দেওয়া হয় তাহলে এই ব্যাংকটার কিন্তু ক্ষতি হয়ে যাবে। ওই কারণেই আমি আপনার সাথে কথা বলেছি, এবং আপনি এসছেন, অনেকক্ষণ অপেক্ষাও করেছেন। তো এবং এটা অনির্ধারিত, আপনি যে আজকে যে আসবেন এটা কিন্তু নির্ধারিত ছিল না। কাজেই আমি আপনাকে দাওয়াত করে এনে আমার কোনো সাফাই গাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। আপনি এসছেন বলেই, মেহরবানি করে আপনি এসছেন, এবং সেই কারণেই আমি আপনার সাথে, এবং আপনার সাথে এর আগেও আমার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, আজকে আবার নতুন করে দেখা হলো। এটা আনন্দের আপনার সাথে সাক্ষাৎটা, এবং আপনার মতো ধীমান, জ্ঞানদীপ্ত সাংবাদিক, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের মান থেকেই আমি খুবই, মানে আমি ভালো বেটার ফিল করি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, দেশপ্রেমের দাবি অনুযায়ী আমি বলছি এই 5টা ব্যাংক মার্জার না হয়ে কোনো উপায় ছিল না। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।